তো শুরু করি আমরা আরও আর একটা ট্রান্সলেশন। সবার প্রথমে তোমাদেরকে আমি এই প্যারাগ্রাফটা দিচ্ছি, প্যারাগ্রাফটাকে দেখো, বোঝার চেষ্টা করো, তারপরে ট্রান্সলেট করো। এবার তোমাদের মনের মধ্যে যদি প্রশ্ন থাকে, স্যার এখানে তো অনেক বাক্য রয়েছে যেগুলোতে একটু বড় বড়, এগুলোকে আমরা কীভাবে ট্রান্সলেট করব, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা আগে নিজের থেকে ট্রান্সলেট করো, যেমন পারো সেরকম ট্রান্সলেট করো। শুধু মাথায় রাখবে যখন বড় বাক্য হবে তখন কোন অংশকে প্রথমে লিখবে, কোন অংশকে শেষে লিখবে, বা কোন অংশকে মিডিলে লিখবে, সেগুলোকে অ্যানালাইজ করা শিখতে হবে। তার বাংলা ল্যাঙ্গুয়েজগুলোকে, যে বাংলায় ল্যাঙ্গুয়েজ তো দেওয়া আছে এখানে প্যারাগ্রাফে, এই বাংলা ল্যাঙ্গুয়েজকে আগে অ্যানালাইজ করতে হবে, যে কোন পার্টটা শুরুতে দেওয়া উচিত, কোনটা শেষে দেওয়া উচিত। এই অ্যানালাইজ যদি শিখে যাও তো ইংলিশ করতে, ট্রান্সলেট করতে কোনো অসুবিধার কিছু নেই। তো নিজেরা ট্রাই করো আগে, আর তারপর আমি এক একটা সেন্টেন্স নেব আর তাকে অ্যানালাইজ করব। তো প্রথম বাক্যে কি বলেছে, মানুষের জীবনের মূল্য সে কত বছর বেঁচে থাকলো তার দ্বারা নিরূপিত হয় না। আমাকে বলো, এই যে বাংলাটা যেটা দেওয়া রয়েছে, যদিও এটা ছোট একটা বাক্য, এই যে বাংলা যেটা দিয়ে দিয়েছে, এই বাংলাকেই কি তোমরা হুবহু ইংলিশে লিখে দেবে, নাকি একে রিঅ্যারেঞ্জ করবে বাংলাকে? তোমরা বলে রিঅ্যারেঞ্জ করাটা বেটার হবে, কারণ হুবহু লিখে দিলে এটা তো বোকামি দেখা যাচ্ছে। তো একে কিভাবে করে রিঅ্যারেঞ্জ করা যায়? তো সবার প্রথমে একটা ছোট্ট জিনিস আমি বলে দিই, এসভিও। এটা ছোটোবেলা থেকে আমরা শিখে এসেছি, ক্লাস 5, 6, 7, 8 থেকে। এবার মনে হতে পারে, স্যার এত বাচ্চা লেভেলের জিনিস কেন শেখাচ্ছেন? তো একটা আসল জিনিস জানো কি, আমাদের যত প্রবলেম না, সেটা ম্যাথ হোক, ইংলিশ হোক, বা যে কোনো সাবজেক্টে হোক না কেন, প্রবলেম আমাদের কেন হয়? কারণ আমাদের বেস জানি না, তাই। বুঝতে পেরেছিস? তো বেসে স্টিক থেকো, আগে বেসে স্টিক থাকো, তারপরে যদি এটা এসবিও ফরম্যাটে না আসে তবে অন্য কোনো কিছুতে ভাবা যেতে পারে। তো এসবিও ফরম্যাটে যদি ভাবি, তো সবার প্রথমে আমি কি বলেছিলাম, যে ভার্বকে নিয়ে কাজ করো। এবার দেখো এই সেন্টেন্সে ভার্বকে আছে, নিরূপিত হয় না। আচ্ছা, নিরূপিত হয় না মানেটা কি বাংলায়? নিরূপিত হয় না মানে মাপা যায় না, কোনো কিছুকে মাপা যায় না, যে সে কোন পর্যায়ে রয়েছে, এই ধরনের নিরূপিত হয় না। আচ্ছা, এটা যেহেতু ভার্বকে আমরা পেয়ে গেলাম, নিরূপিত হয় না ভার্ব। এবার প্রশ্ন যাচ্ছে, তার আগে কি দিতে পারি আমরা? সাবজেক্ট দিতে পারি। এবার সাবজেক্ট কীভাবে পেতে পারি? যে কে নিরূপিত হয় না, কে নিরূপিত হয় না, কিছু রয়েছে? কিছু নেই। তাহলে কি দ্বারা প্রশ্ন করব? কি নিরূপিত হয় না? অ্যান্সার আছে এখানে, তোমরা বলে আছে মানুষের জীবনের মূল্য। মানুষের জীবনের মূল্য নিরূপিত হয় না। কি নিরূপিত হয় না? মানুষের জীবনের মূল্য নিরূপিত হয় না। তারপরে দেখা যায় কি রয়েছে, সে কত বছর বেঁচে থাকলো তার দ্বারা। বুঝতে পারছি? তাহলে তো সেন্টেন্সটা এবার দেখতে পাচ্ছি পুরো রিঅ্যারেঞ্জ হচ্ছে, মানে সেন্টেন্সটা আমরা সাজাতে পারছি। তো এই যে নিরূপিত হয় না যেটা ছিল, এই যে ভার্ব যেটা ছিল, তাকে যদি আমি এই পজিশনে লিখে দিই, তবে দেখো পুরো বাক্যটাকে ইজি মনে হচ্ছে, আর এইভাবে করে আমরা ট্রান্সলেট করতে পারি। দেখো এই যে সেন্টেন্স যেটা এখানে রয়েছে, যেটাকে আমি এখন ট্রান্সলেট করছি, সেটাতে হয়তো এই জিনিসগুলো করার দরকার নেই, কিন্তু পরবর্তীতে যখন বড় বড় সেন্টেন্স থাকবে সত্যিকারের, সেই সময় তুমি যদি এইভাবে করে ব্রেক করো না, তোমার অনেক ব্যাপারটা ইজি হয়ে যাবে। আর এটাই হচ্ছে বেসিক জিনিস, যে অনুসারে, যে পথ অবলম্বন করে তোমাকে বড় বড় সেন্টেন্স কিন্তু অ্যানালাইজ করতে হবে। যদি তুমি ইংলিশে মিনিমাম মানে মিডিয়াম লেভেলের হও, বা মিনিমাম লেভেলে তোমার পারফরমেন্স থাকে, তবে তুমি যদি ইংলিশ ভালো জানো, তবে তো ডাইরেক্ট দেখো, ডাইরেক্ট ট্রান্সলেট করো। তো সেন্টেন্সটা আমাদের কেমন দাঁড়ালো? মানুষের জীবনের মূল্য নিরূপিত হয় না, সে কত বছর বেঁচে থাকলো তার দ্বারা। তো খুব সিম্পল ব্যাপার। তো সবার আগে ভার্বকে লিখে দিই। ভার্ব কি আচ্ছা, ভার্বকে ছাড়ো, আগে যেহেতু আমরা ব্রেকই করে দিলাম, তাহলে একেই আমরা লিখে দিই। কি নিরূপিত হয় না? মানুষের জীবনের মূল্য। তো কি রয়েছে? দ্য ভ্যালু অফ ম্যানস লাইফ। দ্য ভ্যালু অফ ম্যানস লাইফ, এর মানে কি? মানুষের জীবনের মূল্য। এবার দেখো এখানে মানুষের জীবনের মূল্য, জীবনের মূল্য, কার মূল্য? জীবনের মূল্য। আচ্ছা, মূল্যটা কিসের? মানুষের জীবন। জীবনটা কার? মানুষের জীবন। বুঝতে পেরেছি? তাহলে মূল্যটা কার হলো? জীবনের মূল্য। আর জীবনটা কার হলো? মানুষের হলো। বুঝতে পেরেছি? তো এখানে সেটাই দেখো লেখা হয়েছে। তো পসেশনকে আমি বোঝানোর চেষ্টা করছি, লাইফটা কার? মানুষের লাইফ। বুঝতে পেরেছি? আর এই যে ভ্যালু, ভ্যালুটা কার? এই লাইফের হচ্ছে ভ্যালু। বুঝতে পেরেছি? তো এই জন্যই এই যে অফ যেটা রয়েছে, অফটা কি করে? আমাদের পসেশনকে শো করে। পসেশন মানে কার অধিকারে রয়েছে তাকে শো করে। কখনো কখনো অফ প্রিপোজিশন সিলেকশনকে শো করে। তো এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে। তো দ্য ভ্যালু অফ আ ম্যানস লাইফ, মানুষের জীবনের মূল্য। তারপরে কি বলেছে? ভার্বকে লিখবো, নিরূপিত হয় না। এবার নিরূপিত হয় না মানে কি? মানুষের জীবনের মূল্যকে নির্ধারিত করা হয় না। নির্ধারিত করা হয় না, এটাই তো বোঝাবে। মানুষের জীবনের মূল্যকে মাপা যায় না। তো এবার বলো যে মাপা যায় না, বুঝতে পেরেছি। তো এইখানে যে মাপা যায় না বা নির্ধারিত করা হয় না, এটা কেমনে লিখবো? কেমন
ফরম্যাটে লিখবো, মানে এটাকে অ্যাক্টিভে লিখবো নাকি এটা প্যাসিভে লিখবো, ভালো করে ভেবে বলো। যদি আমি অ্যাক্টিভে লিখি, ভালো করে বোঝো ব্যাপারটা, যদি আমি অ্যাক্টিভে লিখি তবে সাবজেক্টে কী করছে, সাবজেক্ট ক্রিয়া করছে ডাইরেক্ট। যদি আমি এটা অ্যাক্টিভে লিখি তো সাবজেক্ট ক্রিয়া করবে কেমনভাবে, মানুষের জীবনের মূল্য, ভালো করে বোঝো, রিয়েলাইজ করে নাও, কারণ এখানে যদি একটু 19-20 হয়ে যায় নাম্বার কিন্তু আউট হয়ে যাবে। মানুষের জীবনের মূল্য নির্ধারিত হয় না, মানে মানুষের জীবনের মূল্যই কি নির্ধারিত করে, মানুষের জীবনের মূল্য কি নির্ধারিত করে যে যে বাকি জিনিসগুলো। তো তোমরা বললে এটা তো পুরোপুরি উল্টো হয়ে যাচ্ছে, কেমন ফালতু মিনিং হয়ে গেল। তো এটা অ্যাক্টিভে খুব একটা ভালো বোঝাচ্ছে না, অ্যাক্টিভে এই জিনিসটা একেবারেই ভালো বোঝাচ্ছে না। চলো প্যাসিভে করি, প্যাসিভে করলে তোমরা এই ডিফারেন্সটা বুঝতে পারবে। প্যাসিভে করে দিই, তো দেখো প্যাসিভের মিনিংটা কেমন দাঁড়াচ্ছে। দ্য ভ্যালু অফ ম্যানস লাইফ, মানুষের জীবনের মূল্য নির্ধারিত করা হয় না। তো মানুষের জীবনের মূল্যকে নির্ধারিত করা হয় না, বুঝতে পেরেছি। তো দেখো এটা প্যাসিভ বোঝাচ্ছে, মানুষের জীবনের মূল্যকে নির্ধারিত করা হয় না। তো সাবজেক্ট যেটা রয়েছে এই সাবজেক্টকে নির্ধারিত করা হয় না, এই যে এই সাবজেক্ট যেটা রয়েছে একে নির্ধারিত করা হয় না, বুঝতে পেরেছি, একে নির্ধারিত করা হয় না। এ নির্ধারিত করছে এমন নয়, এই যে সাবজেক্ট যে রয়েছে এ নির্ধারিত করছে কিছু, এটা নয়, একে নির্ধারিত করা হচ্ছে না, মানে এই সাবজেক্টকে, দ্য ভ্যালু অফ ম্যানস লাইফকে নির্ধারিত করা হয় না, বুঝতে পারলাম। তাই একে আমি কিসে লিখবো, প্যাসিভে লিখবো। তো এই সেন্সগুলোকে থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যেহেতু এটা প্যাসিভে হবে, আর প্যাসিভে হলে আমরা কি জানি, প্রথমে বি ভার্বের সাথে কি লিখতে হয়, V3 লিখতে হয়, আর সেটাকেই আমি দিয়ে দিয়েছি বি ভার্বের সাথে V3। তো মানুষের জীবনের মূল্যকে নির্ধারিত করা হয় না। আচ্ছা, কিভাবে নির্ধারিত করা হয় না, কিসের দ্বারা নির্ধারিত করা হয় না, সে কত বছর বেঁচে থাকলো তার দ্বারা। এবার এই যে বাংলা যেটা রয়েছে, সে কত বছর বেঁচে থাকলো তার দ্বারা, কারণ দুটো পার্ট তো আমরা করেই ফেলেছি, আর একখানা পার্ট বাকি আছে, সেটাই লেখা বাকি, এবার সেটা লিখে দেবো। বাই হাউ মেনি ইয়ার্স হি হ্যাজ লিভড, সে কত বছর বেঁচে থাকলো সে তার দ্বারা নির্ধারিত করা হয় না। আশা করি তোমরা টোটাল ব্যাপারকে বুঝতে পেরেছ। আর এটা রয়েছে বইয়ের পার্ট, এটাকেও দেখতে পারো তোমরা, এটা নিজের লেখা আর এটা হচ্ছে বইয়ের। তোমরা বইয়েরটাকেও দেখো, দুটো জিনিসকেই কী করো, একই সাথে হচ্ছে অ্যানালাইজ করার চেষ্টা করো। চলো আসি পরের বাক্যে, নিরূপিত হয় সে কত সৎকর্ম করেছে তার দ্বারা। আচ্ছা, নিরূপিত হয় মানে কি নিরূপিত হয়, প্রথমেই প্রশ্ন যাচ্ছে কি নিরূপিত হয়। তো এই যে সেন্টেন্স যেটা রয়েছে না, এই সেন্টেন্সটা এখানেই শেষ নয়, এই বাক্যটা এখানে শেষ নয়, এর সাথে আরও একটু ছিল। তো আমি একে দুটো পার্টে বিভক্ত করেছি, প্রথম দিক বলে, এর পরে যখন সেন্টেন্সগুলো লিখবো, বড় বড় সেন্টেন্স আসবে, সেখানে আর আমি ভাগ করবো না, সেখানে ডাইরেক্ট একসাথে লিখবো। কিন্তু এখানে আমি কি করেছি, দুটো আলাদাভাবে ভাগ করেছি যাতে তোমাদের সুবিধা হয়। তো প্রশ্ন ছিল দ্বিতীয় সেন্টেন্সে, নিরূপিত হয় সে কত সৎকর্ম করেছে তার দ্বারা। তো কি নিরূপিত হয়, প্রথমে প্রশ্ন যাচ্ছে কি নিরূপিত হয়, কি নিরূপিত হয়, কি নিরূপিত হয়, মানুষের জীবনের মূল্য নিরূপিত হয়। মানুষের জীবনের মূল্যকে এখানে কি বলেছে, মানুষের জীবনের মূল্যকে নিরূপিত করা যায় না কিসের দ্বারা, সে কত বছর বেঁচে থাকলো তার দ্বারা। তাহলে কিসের দ্বারা নিরূপিত হবে, মানুষের জীবনের মূল্য কিসের দ্বারা নিরূপিত হবে, সে কত সৎকর্ম করেছে তার দ্বারা। বুঝতে পেরেছি ব্যাপার। তো দেখো এখানে সবার প্রথমে বইয়েরটা দেখাই, কারণ বইয়েরটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে লেখা আছে, বাট ডিটারমাইন্ড বাই, বাট ডিটারমাইন্ড বাই। এবার প্রশ্ন যাচ্ছে যে এখানে স্যার আপনি বাটের পরে ডাইরেক্ট ভার্ব দিয়ে দিলেন কেন, খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে বুঝবে। বাটের পরে আপনি ডাইরেক্ট ভার্ব দিলেন কেন, কোনো সাবজেক্ট নেই, কোনো কিছু নেই, আর আপনি হচ্ছে ডাইরেক্ট V3 বসিয়ে দিলেন, বাট ডিটারমাইন্ড বাই। তো দেখো এটা যেহেতু একই সেন্টেন্সে ছিল, বাংলাতে দেখো এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত সেন্টেন্সটা ছিল, একে আমি দুটো আলাদা আলাদা পার্টে বিভক্ত করেছি। তাই এটা এই যে নিরূপিত হয় যেটা একই সেন্টেন্স, আর একই সেন্টেন্স যদি হয় এর সাথে আমি কি দিলাম, বাট। কিন্তু এটা নিরূপিত হয়, এটা নিরূপিত হয় মানে কোনটা, এই যে দ্য ভ্যালু অফ ম্যানস লাইফ, যেহেতু এটা প্রথম লাইনে আমি লিখেই দিয়েছি, তাই বাটের পরে আর সাবজেক্ট আর ভার্বকে না লিখলেও চলবে, বুঝতে পেরেছি। কারণ এইখানে যে ভার্বটা, এখানে যে সাবজেক্টটা রয়েছে দ্য ভ্যালু অফ ম্যানস লাইফ, তারপরে দেখো ইজ রয়েছে, একে আর পুনরায় রিপিট করার কোনো দরকার নেই। তাই বাট ডিটারমাইন্ড খুব ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসগুলোকে বুঝতে হবে। এটা কনজাংশন জাতীয় হচ্ছে প্রবলেম এখানে চলে আসে। তাই বাট ডিটারমাইন্ড, তার মানে এখানে হিডেন কি আছে, বাট দ্য ভ্যালু অফ ম্যানস লাইফ ইজ ডিটারমাইন্ড বাই, বুঝতে পারলাম। আচ্ছা, ডিটারমাইন্ড বাই কি দ্বারা, হচ্ছে সে কত সৎকর্ম করেছে তার দ্বারা। বাই দ্য নাম্বার অফ গুড ডিডস, গুড ডিডস মানে বাই দ্য নাম্বার অফ গুড ডিডস, ডিডস মানে হচ্ছে ক্রিয়াকলাপ, সে কত সৎকর্ম করেছে তার দ্বারা এটা নিরূপিত হয়।
আশা করি বুঝতে পেরেছ। এবার এটার একটুখানি অন্যরকম ভ্যারাইটিও দেখার চেষ্টা করি। সাপোজ ধরো এটা আলাদা সেন্টেন্সে যদি থাকতো, নিরূপিত হয় সে কত সৎকর্ম করেছে তার দ্বারা, তবে আমরা কি করতে পারতাম, তবে আমরা এটা করতে পারতাম ইট ইজ ডিটারমাইন্ড। ইট মানে কোনটা, মানুষের জীবনের মূল্য, ইট ইজ ডিটারমাইন্ড। আর এটা কিন্তু কিসে রয়েছে, এটাও প্যাসিভে রয়েছে, এটা বুঝতে হবে তোমাদেরকে, এটা হিডেন প্যাসিভ। এই যে ডিটারমাইন্ড যেটা রয়েছে এটা হিডেন প্যাসিভে রয়েছে। এর আগে কি ছিল, দ্য ভ্যালু অফ এ ম্যানস লাইফ ইজ, বুঝতে পেরেছি। তারপরে ডিটারমাইন মানে বি ভার্বের সাথে ভি থ্রি, তাই এটা প্যাসিভে। এখানে এটা দেখলে তোমরা বুঝতে পারবে ইজের সাথে কি রয়েছে, ভি থ্রি রয়েছে, তার মানে এটা প্যাসিভে। তো ইট ইজ ডিটারমাইন্ড, এটা নিরূপিত হয়, এটা সিদ্ধান্ত করা যায়। কি সিদ্ধান্ত করা যায়, বাই হাউ মেনি গুডস, বাই হাউ মেনি গুডস, হাউ মেনি গুড ডিডস। হাউ মেনি গুড ডিডস মানে কি, সে কত বেশি সৎকর্ম করেছে তার দ্বারা, বুঝতে পারলাম। চলো আসি পরের বাক্যে। এবার দেখো, পৃথিবীর উপকারে লাগতে পারে। সবার প্রথমে তোমরা অ্যানালাইজ করবে যে সেন্টেন্সটা বাংলাতে কি হওয়া উচিত, কোনটাকে আগে লিখবো কোনটাকে পরে লিখবো। পৃথিবীর উপকারে লাগতে পারে এমন কিছু মহৎ কর্ম না করেও কোনো মানুষ দীর্ঘজীবী হতে পারে। তো সেন্টেন্সটা এরকমই লিখে দেবো, ভালো করে বোঝো। এক্সামিনার কিন্তু আবার বলছি যে হচ্ছে কি করে দেবে, এই যে বাংলা যে বাক্য রয়েছে তাকে জাম্বেল করে দেবে, যাতে তোমরা ডাইরেক্ট বাংলা দেখে ট্রান্সলেট না করে দাও। তোমাকে আগে ব্রেনে হচ্ছে এই বাংলা সেন্টেন্সকে সাজাতে হবে, অ্যানালাইজ করতে হবে, তারপরে গিয়ে তোমাকে লিখতে হবে। তো কিভাবে করা যেতে পারে, আমরা না সেন্টেন্সকে একটু অন্য অন্য পার্টে বিভক্ত করে দেখি যে এটা কি একটা পার্ট হতে পারে যাকে শুরুতে লেখা যেতে পারে। পৃথিবীর উপকারে লাগতে পারে, এটা একটা বাক্য, এটাকে একটা পার্ট করি। এমন কিছু মহৎকর্ম না করেও, এটাকে একটা পার্ট করি। কোনো মানুষ দীর্ঘজীবী হতে পারে, এটাকে একটা পার্ট করি। বলো যে কোন পার্টটাকে, তিনটা পার্ট হলো এই সেন্টেন্সে, কোন পার্টকে আগে লিখলে ঠিক আছে। ইংলিশের দিকে তাকাবে না ভুল করেও, ইংলিশের দিকে তাকালে কিন্তু উন্নতি আসবে না। আমি তোমাদেরকে এটা শেখাচ্ছি যে কিভাবে ট্রান্সলেট করবে। ইংলিশ আমি কি লিখেছি সেটা নয়, সেটা ফ্যাক্ট নয়, সেটা হলে তো তোমরা মুখস্থ বিদ্যা হয়ে গেল যে আমি যে ইংলিশ লিখলাম তোমরা সেই ইংলিশ লিখলে, ওটা নয়। আমি শেখাচ্ছি কিভাবে ট্রান্সলেট করবে, যাতে যেমনই ট্রান্সলেশন আসুক না কেন নিজের মধ্যে ক্যাপাবিলিটি তৈরি হয়, ন্যাচারাল ক্যাপাবিলিটি তৈরি হয়। যে কোনো হচ্ছে বড় ধরনের ল্যাঙ্গুয়েজের যে ট্রান্সলেশন আসুক না কেন সেগুলো তোমরা করতে পারো নিজের থেকে, মানে স্বাবলম্বী হও মোদ্দা কথা। তো পৃথিবীর উপকারে লাগতে পারে এমন কিছু মহৎকর্ম না করেও কোনো মানুষ দীর্ঘজীবী হতে পারে, খুব একটা ভালো লাগছে না। তো একে যদি রিঅ্যারেঞ্জ করা হয়, আমি যদি থার্ড পার্টকে একে রাখি, কোনো মানুষ দীর্ঘজীবী হতে পারে, কোনো মানুষ দীর্ঘজীবী হতে পারে কোনো মহৎকর্ম না করেও, কোনো মহৎকর্ম না করেও। এটাকে যদি আমি 2 নম্বরে দিই আর এটাকে যদি আমি 3 নম্বরে দিই তবে কোনো প্রবলেম আছে। তো কি বোঝাচ্ছে, কোনো মানুষ দীর্ঘজীবী হতে পারে কোনো মহৎ কাজ না করেই, যেটা পৃথিবীর কাজে লাগে। তো দেখো এবার সেন্টেন্সটা সাজানো আছে কিনা তোমাদের সামনে। প্রথম এটা অড লাগতে পারে যে এটা কেমন বাংলা বলছেন। এটা খুব সিম্পল, যখনই তোমরা ব্রেক করা শিখে যাবে না, এই যে ল্যাঙ্গুয়েজগুলোকে ভাঙা শিখে যাবে, ভাঙা চোরা করতে শিখে যাবে খুব ভালো করে, তখন দেখবে আর কোনো অসুবিধা হবে না, তোমরাও এরকমভাবে অনায়াসে করবে। তো কোনো মানুষ দীর্ঘজীবী হতে পারে, এটাকে আমি একে দিলাম। এমন কিছু মহৎকর্ম না করেও কোনো মানুষ দীর্ঘজীবী হতে পারে কিভাবে, কোনো মহৎ কাজ না করেও হতে পারে। মহৎ কাজটা কেমন, যেটা পৃথিবীর উপকারে লাগে, বুঝতে পারলাম। তো দেখা যাক, ট্রান্সলেশনটা করা যাক। কোনো মানুষ দীর্ঘজীবী হতে পারে, তো 1 নাম্বারকে লিখি, এ পারসন, কোনো মানুষ দীর্ঘজীবী হতে পারে, হতে পারে। এ পারসন ক্যান লিভ আ লং লাইফ, কোনো মানুষ দীর্ঘজীবী হতে পারে। এখানে তো আমি কেন ইউজ করেছি, ক্যান ইউজ করেছি পসিবিলিটির ক্ষেত্রে। তোমরা এখানে যদি চাও মে ইউজ করবে, মে ইউজও করতে পারো। যেহেতু এখানে মে ইউজটা করা ছিল তাই আমি এখানে ক্যানটা ইউজ করে দিয়েছি, যাতে তোমাদের মধ্যে কি থাকে, হচ্ছে অপশন অ্যাভেলেবেল থাকে। তো এ পারসন একজন ব্যক্তি, কোনো মানুষ, কোনো মানুষ মানে কি, কোনো মানুষ মানে এ পারসন মানে এটা ভেবো না একটা ব্যক্তি মানে শুধু তুমি, এরকম ভেবো না। এ আ পারসন মানে কি, যে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। যখনই কোনো রকম এর আগে একটা এ আর্টিকেল দেবে, এই আর্টিকেলের নাম কি, ইনডেফিনিট আর্টিকেল, মানে এরা নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট আর্টিকেল। তার মানে পারসন, আ পারসন মানে যে কোনো পারসনের কথা বলছে। আ পারসন জীবনযাপন করতে পারে, মে লিভ, বুঝতে পেরেছি। মে কেমন ধরনের ভার্ব হয়ে গেল, মোডাল অক্সিলারি ভার্ব হয়ে গেল। মে লিভ এটা কি হয়ে গেল, মেন ভার্ব হয়ে গেল। কেমন করতে পারে, এ লং লাইফ, দীর্ঘজীবী হতে পারে। একটা পার্সন হতে পারে দীর্ঘজীবী, বুঝতে পারলাম। এবার তোমাদের প্রশ্ন আরও জাগতে পারে গ্রামাটিক্যালি ভাবে, স্যার এ পার্সন আছে এটা তো সিঙ্গুলার, তবে লাইফের সাথে কি হতে পারে, এস যুক্ত হয়ে যাবে, বুঝতে পারলাম। লিভের সাথে কি হয়ে যাবে, এস যুক্ত হবে, লিভস হয়ে যাওয়া উচিত। কিন্তু দেখো এখানে কি রয়েছে, মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারির ভার্বের পরে যদি কোনো
মোডাল অক্সিলারি ভার্বের পরে যে মেন ভার্বটা থাকবে না তার সাথে কখনো এস ইএস আইএস যুক্ত করবে না, তাকে কোনোদিনও আইএনজি যুক্ত করবে না, তাকে কোনো অন্য ফরম্যাটে লাগবে না। অলওয়েজ একটা জিনিস মাথায় রাখো, মোডাল অক্সিলারি ভার্বের পরে যে মেন ভার্বটা লিখবে তাকে সবসময় V0 ফর্মে লিখবে। V0 ফর্মে মানে কি, বেস ফর্মে লিখবে, বেস ফর্ম মানে সে তার মূল ফর্মে লিখবে। আর মূল ফর্মে কোনোদিনও এস ইএস আইএস যুক্ত হয় না, তার সাথে আইএনজি যুক্ত হয় না। এই ধরনের এররও কিন্তু এক্সামে চলে আসে। তো আশা করি তোমরা বুঝতে পারলে গ্রামাটিক্যালি ব্যাপারটাও, কোনো মানুষ দীর্ঘজীবী হতে পারে, কোনো মানুষ দীর্ঘজীবী হতে পারে। আর এখানে কি হতে পারে, পসিবিলিটিকে শো করছে, যেহেতু পসিবিলিটিকে শো করছে তাই আমি মোডাল ভার্ব কি ইউজ করলাম, মে ইউজ করলাম। এ পারসন মে লিভ আ লং লাইফ, ঠিক আছে। এরপরে দ্বিতীয় নম্বরে, এমন কোনো কিছু মহৎকর্ম না করেই, এমন কোনো কিছু মহৎকর্ম না করেই, তো উইথাউট ডুইং এনি গ্রেট ডিড, উইথাউট ডুইং এনি গ্রেট ডিড। এবার দেখো উইথাউট আমি কেন লিখলাম, এটা ছাড়া কোনো মানুষ দীর্ঘজীবী হতে পারে, ছাড়া কি ছাড়া, ডুইং এনি গ্রেট ডিড, ডুইং এনি গ্রেট ডিড। তার মানে কি বোঝাচ্ছে, কোনো রকম মহৎ কর্ম করা ছাড়াই সে কি হতে পারে, একজন ব্যক্তি দীর্ঘজীবী হতে পারে। বুঝতে পারলাম। এবার গ্রামাটিক্যালি ব্যাপার আসি। এই যে উইথাউট যেটা রয়েছে, উইথাউট হচ্ছে প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের পরে যদি যে কোনো প্রিপোজিশনের পরে, এটা মাথায় রাখো, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে সেই ভার্বের সাথে অবশ্যই করে আইএনজি যুক্ত করে দেবে। এবার একজনা আমাকে কোশ্চেন করেছিল কমেন্টে, আমি তার অ্যান্সারটাও দিয়ে দিচ্ছি, যে স্যার আপনি তো এটা প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে তার সাথে আইএনজি বসাতে হয়, তবে টু এর পরে কেন হচ্ছে আইএনজি বসে না, কারণ টু হচ্ছে ব্যতিক্রমী। বুঝতে পারলাম, টু হচ্ছে ব্যতিক্রমী। টু যখনই বসবে, টু এর পরে কি বসবে, অলওয়েজ V0 বসবে। V0 মানে বেস ফর্ম। টু প্রিপোজিশনের পরে V0 বসে। কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে, এমন অনেক ক্ষেত্র আছে যেটা আমি যখন ভার্বের ক্ষেত্রে আসবো না, সেই সময় আমি এই এক্সাম্পলগুলো দেখবো, এই এরর কারেকশনগুলো করাবো। টু এর সাথেও এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো বসলে তার সাথে কি বসে, ভার্বের সাথে V0 নয় আইএনজিও বসে যায়। মানে টু নিজে ব্যতিক্রম, আবার টু এর উপরেও ব্যতিক্রম আছে। বুঝতে পারলাম। তো এই জাতীয় এররগুলো বারবার করে রিপিট করে। আশা করি তোমরা প্রিপোজিশনে, আশা করি যে আমাকে বলেছিলে সে ব্যাপারটা বুঝতে পেরেছো। তো উইথআউট হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে দেখো একটা ডু একটা ভার্ব, আর ভার্বের সাথে আইএনজি সেই কারণে যুক্ত আছে। বুঝতে পারলাম। আচ্ছা, এবার দেখো এনি, এনির পরে যে নাউনটা বসবে, এখানে কি নাউন আছে, ডিড আছে। এনির পরে যে নাউনটা বসে সেটা কেমন নাউন বসবে, সিঙ্গুলার নাউন বসবে। তো এনি ডিড, দেখো এটা সিঙ্গুলারে আছে, এটা সিঙ্গুলারে আছে। তো দেখো যে পর্যন্ত আমরা অ্যানালাইজ করলাম তার বাংলা মানেটা বুঝি। আ পারসন ক্যান, এ পারসন মে লিভ আ লং লাইফ, একজন ব্যক্তি দীর্ঘজীবী হতে পারে কিসের দ্বারা হতে পারে, উইথাউট ডুইং এনি গ্রেট ডিড, সে কোনো রকম মহৎ কাজ ছাড়াই হতে পারে দীর্ঘজীবী হতে পারে। আচ্ছা, এবার দেখো তারপরের সেন্টেন্সটা কি, পৃথিবীর উপকারে লাগতে পারে এমন। এবার যেটা বাংলা আছে, পৃথিবীর উপকারে লাগতে পারে, তো পৃথিবীর উপকারে লাগতে পারে যেটা রয়েছে, একে আমি কিভাবে লিখব, পৃথিবীর উপকারে লাগতে পারে একে কিভাবে লিখতে পারি। এই যে পৃথিবীর উপকারে লাগতে পারে, আমাকে বলো যে কোনটা পৃথিবীর উপকারে লাগতে পারে, কি পৃথিবীর উপকারে লাগতে পারে। তোমরা বললে এই যে গ্রেট ডিড, এই যে গ্রেট ডিড যেটা মহৎ কাজ আছে, এই মহৎ কাজই তো পৃথিবীর উপকারে লাগবে। তো সেই জন্য দেখো এখানে কি ইউজ করা হয়েছে, দ্যাট। দ্যাট মানে এটা রিলেটিভ প্রোনাউন, আর এই রিলেটিভ প্রোনাউন কাকে রিপ্রেজেন্ট করছে, গ্রেট ডিডকে। এই গ্রেট ডিড ক্যান বেনিফিট দ্য ওয়ার্ল্ড, এই যে গ্রেট ডিড রয়েছে, এই যে মহৎ কর্ম রয়েছে, যেটা কি করতে পারে, বেনিফিট করতে পারে কাকে, সারা পৃথিবীকে। বুঝতে পেরেছি। আর এখানে লাগতে পারে মানে এখানেও পসিবিলিটিকে শো করছে, সেই কারণে আমি ক্যানকে দিয়েছি। যেহেতু এই ক্ষেত্রে পসিবিলিটি অনেক বেশি, সেই জন্য আমি ক্যান ইউজ করেছি। আর নিচে যেটা রয়েছে সেটা বইয়ের, এটাকেও তোমরা দেখার চেষ্টা করবে, একই জিনিস, এটা ব্রেক করারও কোনো কিছু নেই। এটা দেখলেই তোমরা, এইটা যেমন আমি ব্রেক করেছি সেম জিনিস এখানেও তোমরা ব্রেক করে দেখবে, একই জিনিস, কোনো অসুবিধার কিছু নেই। চলো আসি পরের বাক্যে। এরূপ ব্যক্তির জীবন মূল্যহীন, কোন ব্যক্তির জীবন মূল্যহীন, যারা কি করে না, যারা কোনো মহৎকর্মই করে না, যারা আরামসে সকালবেলায় উঠলো, নিজের স্বার্থের জন্য কিছু কাজ করলো, তারপরে আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো, তাদের জীবন কি, এরূপ ব্যক্তির জীবন মূল্যহীন। তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে তারা বিস্মৃত হয়ে যায়, মানে তাদেরকে ভুলে যাওয়া হয়। এবার বলো, এই সেন্টেন্সকে তো আমরা বুঝতে পারছি, এই একটা পার্টে বিভক্ত রয়েছে আর এই একটা পার্টে বিভক্ত রয়েছে। তো এরূপ ব্যক্তির জীবন মূল্যহীন, একে আমরা কি বুঝতে পারছি, এটা বুঝতে পারছি এরূপ ব্যক্তির জীবন হয় মূল্যহীন, এটাই তো বুঝতে পারছি। এরূপ ব্যক্তির জীবন হয় মূল্যহীন, বাংলাতে কি সেন্স আসছে, এটাই তো আসছে। কিন্তু সব জায়গায় কি তোমাকে হয় বলে লিখে দেবে, এখানে কি হয় বলে লিখে দেবে যে হয় এরূপ ব্যক্তির জীবন হয় মূল্যহীন, না লিখবে না, একে বুঝতে হবে আমাদেরকে। তো সেটাই দেখা যাক।
এরূপ ব্যক্তির জীবন হয় মূল্যহীন। তো দ্য লাইফস অফ সাচ পিপল, এরূপ, এরূপের ইংলিশ কি সাচ, সাচ। তো দ্য লাইফস, লাইফস মানে কি জীবন, দ্য লাইফস অফ সাচ পিপল, জীবন হয় এরকম ব্যক্তির, এরকম ব্যক্তির জীবন, জীবনটা কার, এরকম ব্যক্তির, এরকম ব্যক্তির জীবন হয় হচ্ছে আর, আর কেন দিলাম, আরটা কার উপরে ডিপেন্ড করে দিলাম, পিপলের উপরে নাকি লাইফসের উপরে, লাইফসের উপরে ডিপেন্ড করে, এইটা হচ্ছে মেন সাবজেক্ট, মেন সাবজেক্ট মানে এটাই সাবজেক্ট, আর এরপরে যেটা রয়েছে এটা পরবর্তী কোনো সময়ে প্রপার কী জিনিস এই ব্যাপারটা সেটা আমি অন্য কোনো সময় বুঝিয়ে দেবো। আপাতত এটা মনে রাখো, এটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে কাজ করছে। কারণটা কি, এখানে প্রিপোজিশন আছে আর তারপরে কিছু ওয়ার্ড আছে, তাই একে আমরা একটা জেনারেল ভাষায় বলে দিই প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে দ্য লাইফস, কিসের লাইফস, হচ্ছে দ্য লাইফস যেহেতু সাবজেক্ট তাই এর দ্বারা কি হচ্ছে এখানে আর বসে রয়েছে, কাদের লাইফ, অফ সাচ পিপল, এরকম, এরকম ব্যক্তির। তো এরকম ব্যক্তির, দ্য লাইফস, এরকম ব্যক্তির জীবন, দ্য লাইফস অফ সাচ পিপল হয় আর মূল্যহীন, মূল্যহীনের ইংলিশ হচ্ছে ওর্থলেস অথবা ইউজলেস করো, অসুবিধার কিছু নেই। এবং, এবং মানে হচ্ছে অ্যান্ড, তারপরে সেন্টেন্সে চলে আসে, তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে তারা বিস্মৃত হয়ে যায়। এবার বলো একে কীভাবে লিখবে, তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে তারা বিস্মৃত হয়ে যায়, বাংলাকে অ্যানালাইজ করো, যেটাকে কীভাবে লিখবে এবার, এবার তুমি বল এরকমভাবে লিখে দেবে যেমন আছে দে, তারপরে মৃত্যু, তারপরে সঙ্গে সঙ্গেই, অ্যাজ সুন অ্যাজ, এরকমভাবে লিখে দেবে না, একে আমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে তারা বিস্মৃত হয়ে যাবে, তার মানে তারা মরার সাথে সাথেই, তারা যখন মরে যাবে, তারা মানে কি, এই যে যাদের জীবন মূল্যহীন, যারা হচ্ছে নিজের স্বার্থ নিয়ে শুধু ভাবে, যারা পৃথিবীর জন্য কোনো মহৎ কর্ম করে না, তারা মৃত্যুর সঙ্গে সঙ্গে বিস্মৃত হয়ে যাবে। তার মানে এই সমস্ত ব্যক্তিরা যেই মরে যাবে সাথে সাথে সবাই তাদের ভুলে যাবে, এটা আমরা লিখতে পারি। অথবা একে আরও স্ট্যান্ডার্ডভাবে কীভাবে লিখতে পারি, যে তারা যখন মরবে, মানে তাদেরকে সবাই ভুলে যাবে, কখন, যখন তারা মরে যাবে, এটাও লিখতে পারি। এবার দেখো এটাকেই আমি লিখেছি, দে মানে তারা, দে আর ফরগটেন, তাদেরকে সবাই ভুলে যাবে, দে আর ফরগটেন, তাদেরকে সবাই ভুলে যাবে, দে আর ফরগটেন মানে এটা বুঝতে পারছি বি ভার্ব রয়েছে আর এটা কি রয়েছে, V3 রয়েছে। বি ভার্বের সাথে যদি V3 থাকে এটা প্যাসিভে হয়, দে আর ফরগটেন, তাদেরকে ভুলে যাওয়া হবে, তাদেরকে ভুলে যাওয়া হবে। আর নাকি এখানে যেটা বাংলা রয়েছে সেই অনুসারে ট্রান্সলেট করবে, একদম নয়, এরকমভাবে ট্রান্সলেট করবে, দে আর ফরগটেন, তাদেরকে ভুলে যাওয়া হবে, কখন, সঙ্গে সঙ্গেই, সঙ্গে সঙ্গের ইংলিশ কি, অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র দে ডাই, যেই মাত্র তারা মারা যাবে। এখানে প্লুরাল আছে ভার্ব, তাই এখানে ডাই করেছি, ডাইস করিনি। বুঝতে পারলাম, খুব সিম্পল, যদি একবার ব্রেক করতে শিখে যাও তো খুব ভালো লাগবে। যদি তোমরা এই বইয়ের এটাকে নিয়ে এটাকে যদি বাছাই করো, এটাও খুব সুন্দরভাবে একটা ইংলিশ লেখা আছে, বাট সাচ লাইফ ইজ ইউজলেস, কিন্তু এই ধরনের জীবন, সাচ লাইফ, এই ধরনের জীবন, ইজ ইউজলেস হয় ব্যর্থ বা মূল্যহীন, অ্যান্ড সাচ আ ম্যান, এবং এই ধরনের ব্যক্তিরা, ইজ ফরগটেন, এই ধরনের ব্যক্তিদের হচ্ছে ভুলে যাওয়া হয়, অ্যাজ সুন অ্যাজ হি ডাইস, যেই মাত্র সে কী হয়ে যাবে, মারা যাবে। বুঝতে পারলাম। এখানে দেখো দুজনের মধ্যে তফাৎকে, এখানে আমি দে লিখেছি আর এখানে আ ম্যান লিখেছে, কোনো অসুবিধা নেই। দে মানে তাদেরকে বোঝাচ্ছে, আ ম্যান মানে যে ধরনের, যারা এই ধরনের ব্যক্তি তাদেরকে রিপ্রেজেন্ট করছে, কোনো রকম অসুবিধা কিছু নেই। এরপরে সেন্টেন্স দেখো আর নিজেরা অ্যানালাইজ করো। কিন্তু যে মানুষ মানব জাতির মঙ্গলের জন্য কাজ করে সে স্বল্পজীবী হয়েও মানুষের স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকে। বলো এবার কীভাবে লিখবে, এবার ভাবো আর নিজেরা পজ করো ভিডিওটা আর নিজে এবার অ্যানালাইজ করো যে কোনটাকে আগে লিখবো কোনটাকে পরে লিখবো। কিন্তু যে মানুষ মানব জাতির মঙ্গলের জন্য কাজ করে সে স্বল্পজীবী হয়েও মানুষের স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকে। তোমরা বললে যে এটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, এটাকে কিভাবে লেখা যেতে পারে? তো আবার যখনই প্রবলেম আসবে না, SVOর দিকে একবার অন্তত নজর দেবে, SVOর দিকে একবার নজর দেবে। তো এখানে দেখো ভি মানে হচ্ছে ভার্ব, তো এখানে ভার্বটা কোনটা হতে পারে? কিন্তু মানুষ মানব জাতির মঙ্গলের জন্য কাজ করে। আচ্ছা চলো একে আমি না আরও ব্রেকও করে দেওয়ার চেষ্টা করি। এই একটা পার্ট দেখতে পাচ্ছ, আশা করি সে স্বল্পজীবী হয়েও, এই একটা পার্ট দেখতে পাচ্ছ মানুষের স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকে। তো কিভাবে লিখতে পারি? কিন্তু যে মানুষ মানব জাতির মঙ্গলের জন্য কাজ করে সে মানুষের স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকে, সে স্বল্পজীবী হয়েও,
এরকমভাবে কি লিখতে পারি? তো দেখো তো এরকমভাবে লিখতে পারি কিনা। এটা 1 নাম্বারেই দেবো, আর যেটা 3 নাম্বারে ছিল তাকে আমি 2 নাম্বারে দেবো, আর যেটা 2 নাম্বারে ছিল তাকে আমি যদি 3 নাম্বারে দিই, কোনো অসুবিধা আছে? কিন্তু যে মানুষ মানব জাতির মঙ্গলের জন্য কাজ করে, সে দীর্ঘজীবী, সে দীর্ঘদিন বেঁচে থাকে, সে মানুষের স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকে, সে স্বল্পজীবী হয়েও দিতে পারি? তো একদম দিতে পারি। আরেকবার বাংলাটাকে বোঝো, ভালো করে বাংলা বোঝো, এখানে যেমন ল্যাঙ্গুয়েজ আছে সেরকম নয়, একটু নিজের থেকে ভাবতে হবে। কিন্তু যে মানুষ মানব জাতির মঙ্গলের জন্য কাজ করে, সে মানুষের স্মৃতিতে দীর্ঘদিন বাঁচে, সে স্বল্পজীবী হলেও, বলতে পারি এবার? একদম বলতে পারি। তো চলো, কিন্তু যে মানুষ মানব জাতির মঙ্গলের জন্য কাজ করে, বাট দ্য ম্যান, যে মানুষ, দ্য ম্যান হু ওয়ার্কস, এখানে হু মানে রিলেটিভ প্রোনাউন, হু কাকে রিপ্রেজেন্ট করছে? দ্য ম্যানকে। এটা সাবজেক্ট, তাই এখানে হু বসেছে। সাবজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা হু রিলেটিভ প্রোনাউনকে বসাই, আর অবজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কাকে বসাই? হুম যে রিলেটিভ প্রোনাউন আছে তাকে রিপ্রেজেন্ট করি। তো দ্য ম্যান এ সাবজেক্ট, তাই হুকে বসিয়েছি। দ্য ম্যান হু ওয়ার্কস, ওয়ার্কস কেন বসলো? কারণ দ্য ম্যান সিঙ্গুলার, তাই এখানে ভার্বের সাথে এস যুক্ত হলো। দ্য ম্যান হু ওয়ার্কস ফর দ্য বেনিফিট অফ ম্যানকাইন্ড। তো কি বললাম? কিন্তু যে মানুষ কাজ করে, কার কিসের জন্য? মানুষের মঙ্গলের জন্য, মানব জাতির মঙ্গলের জন্য। এবার দেখো, তারা কি বেঁচে থাকে? তারা কি করে? বেঁচে থাকে। লিভস, লিভস মানে হচ্ছে বেঁচে থাকা। কোথায় বেঁচে থাকে? ইন হিউম্যান মেমোরি, ইন হিউম্যান মেমোরি। কোথায় বেঁচে থাকে? মানুষের স্মৃতিতে বেঁচে থাকে। কত সময়ের জন্য? ফর এ লং টাইম। বুঝতে পেরেছি? সে স্বল্প সময়ের জন্য, সে কি বলছে? ফর এ লং টাইম। সে জীবনযাপন করে, সে বেঁচে থাকে, সে স্থায়ী ভাব করে নেয় কোথায়? মানুষের জীবনে। কতক্ষণের জন্য? দীর্ঘ সময়ের জন্য। আশা করি এই দুটো সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো। তাহলে একজন ব্যক্তি যে কাজ করে মানুষের বেনিফিটের জন্য, মানুষ জাতির বেনিফিটের জন্য, সে জীবনযাপন করে কোথায়? সে কোথায় বসতি স্থাপন করে? মানুষের স্মৃতিতে দীর্ঘ সময়ের জন্য। এরপরে দ্বিতীয় নম্বরে চলে আসি, মানে দ্বিতীয় নম্বর মানে এই যে দ্বিতীয় নম্বর বাক্য, যাকে আমরা 3 নম্বর পাঠ করেছি, সে স্বল্পজীবী হয়েও, ইভেন দো মানে এমনকি হি ইজ আ শর্ট লিভড পারসন, যদিও সে ছোট জীবন নিয়ে বসবাস করে। মানে এই যে প্যারাগ্রাফে কি বলতে চাইছে বুঝতে পারছো তো? একজন ব্যক্তি রয়েছে, কেউ সাপোজ ধরো একজন ব্যক্তি, তোমার কথাই তুমি ভাবো, তুমি ধরো অনেক বছর ধরে বাঁচলে, 110 বছর ধরে বাঁচলে, কিন্তু শুধু নিজের কথা ভেবে গেলে, নিজের কথা, আমি কারোর কথা ভাবিনি। তো ওরকম দীর্ঘজীবী হয়ে কী লাভ? তার কথা কেউ মনে রাখে না, তুমি মরে গেলেই তুমি হচ্ছে ভুলে যাবে সবার কাছে। কিন্তু এমন ব্যক্তি রয়েছে যারা অল্প কিছুদিন বাঁচলেও, কিন্তু যারা হচ্ছে মানব জাতির মঙ্গলের জন্য কাজ করে, তারা দীর্ঘদিন মানুষের স্মৃতিতে পড়ে থাকে। বুঝতে পেরেছি? তো সেটাই বলেছে। তো এমনকি ইংলিশ কি দিতে পারি? ইভেন দোও দিতে পারি, শুধু ইভেনও দিতে পারি, দোও দিতে পারি। আচ্ছা, এই যে দোর যেটা রয়েছে, দোটা কি? দো হচ্ছে কন্ট্রাডিকশনকে শো করছে, একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভকে রিপ্রেজেন্ট করে। বুঝতে পেরেছি? তো একজন মানুষ যে শর্ট জীবন মানে কি? এটা নেগেটিভকে শো করছে, আর বাকি যে পার্ট যেটা রয়েছে, সে দীর্ঘদিন ধরে মানুষের মেমোরিতে থাকে, এটা পজিটিভকে শো করছে। কেন? কারণ এই যে যেটা দো রয়েছে, সেটা কন্ট্রাডিকশনকে শো করে, একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ পার্ট হয়। আগের যে এরর কারেকশন বা যেটা করালাম আগের দিনের ভিডিওতেই আমি এই জিনিসটা অ্যানালাইজ করেছিলাম। এখানে অল দোও দিতে পারো, দোয়ের বদলে অল দো দিতে পারো, অসুবিধার কিছু নেই। আর এটা রয়েছে হচ্ছে বইয়ে, এটা একটু পড়ে নিও তোমরা, না হলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে অতিরিক্ত। চলে আসি পরেরটাতে। যীশু খ্রিস্ট, শঙ্করাচার্য, বিবেকানন্দের মতো মহাপুরুষেরা অল্প বয়সে মারা গেলেও তাদের মহৎকর্মের জন্য এখনো তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এবার বলো সেন্টেন্স কীভাবে ব্রেক করব। আর সেন্টেন্সের এই যে প্যারাগ্রাফে কি বলতে চেয়েছে সেটাও বুঝতে পেরেছি। এর আগের সেন্টেন্সে কি বললাম? যারা অল্প বয়স বেঁচে থাকে তাদেরও মনে করা হয় অনেক দিন ধরে। তার এক্সাম্পল কিছু, যীশুখ্রিস্ট অল্প কিছু বছর বেঁচেছে, শঙ্করাচার্য, বিবেকানন্দ এরা অল্প বছর বেঁচেছে, অল্প বছর বাঁচা সত্ত্বেও তারা মহৎ কাজ করেছে, আর তাদের জন্য সেই কারণে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় তাদেরকে। তো চলো, যীশুখ্রিস্ট, শঙ্করাচার্য, বিবেকানন্দের মতো মহাপুরুষরা অল্প বয়সে মারা গেলেও, এটা একটা পার্ট হয়ে গেল, তাদের মহৎ কর্মের জন্য এখনও তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, এটার একটা পার্ট হয়ে গেল। আর এই পার্টের মধ্যে কোনো রকম মনে হচ্ছে যে রিঅ্যারেঞ্জ করতে হবে আমাদেরকে? কোনো রিঅ্যারেঞ্জ করার দরকার নেই, এটা দেখাই যাচ্ছে যেটা পুরোপুরি ঠিকঠাকই করা আছে। তো যীশুখ্রিস্ট, শঙ্করাচার্য এবং বিবেকানন্দের
মতো মহাপুরুষেরা অল্প বয়সে মারা গেলেও। আচ্ছা দেখো এই সেন্টেন্সে না, এইখানে যে একটা সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট আছে, আর দুটো পার্টের মধ্যে দেখো প্রথম পার্টটা নেগেটিভ পার্ট আর পরের পার্টটা হচ্ছে পজিটিভ পার্ট। ভালো করে বোঝো, এরা কম বয়সে মারা গেছে, কম বয়সে মারা যাওয়া কি নেগেটিভ পার্ট, আর দেখো তারপরে তাদেরকে দীর্ঘদিন ধরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, এটা পজিটিভ পার্ট। আর এই ধরনের নেগেটিভ আর পজিটিভকে শো করানোর জন্য সেন্টেন্সে কন্ট্রাডিকশন ক্যাটাগরির কিছু ওয়ার্ড লিখতে হয়, আর সেই ধরনের একটা ওয়ার্ড আমি লিখেছি হচ্ছে অলদো। অলদো মানে হচ্ছে যদিও, যদিও দ্য গ্রেট ম্যান, দ্য গ্রেট মেন মানে হচ্ছে একাধিক যে গ্রেট মেনগুলো রয়েছে, লাইক মানে যেমন জেসাস ক্রাইস্ট, শঙ্করাচার্য অ্যান্ড বিবেকানন্দ। যদিও এই যে মহান যে ব্যক্তিরা রয়েছে যেমন যীশুখ্রিস্ট, শঙ্করাচার্য এবং বিবেকানন্দ ডাইড মারা গিয়েছিল অ্যাট দি ইয়াং এজ, অ্যাট আ নয় অ্যাট দি করে দাও, এটা আরও বেটার শোনাচ্ছে, অ্যাট দি ইয়াং এজ। তারা এই যে মহান ব্যক্তি যারা রয়েছে তারা যদিও কি ইয়াং বয়সে মারা গিয়েছিল, তারপরে দেখো কমা রয়েছে, এই কমা মানে এখানে কি রিপ্রেজেন্ট করছে, ইয়েটকে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পারলাম, মানে তা সত্ত্বেও দে আর স্টিল রিমেম্বার্ড, তাদেরকে এখনো পর্যন্ত মনে রাখা হয়, তাদেরকে এখনো পর্যন্ত মনে করা হয়। তাহলে তাদেরকে মনে করা হয়, তারা কিন্তু কাউকে মনে করে না। যীশুখ্রিস্ট কাউকে মনে করছে, এখন শঙ্করাচার্য কাউকে মনে করছে, তারা কাউকে মনে করছে না, তাদেরকে মনে করা হয়। তার মানে এটা প্যাসিভে আছে কি করে, তাই আমি এখানে কি স্ট্রাকচার দিয়েছি, বি ভার্বের সাথে V3 দিয়েছি। অ্যান্ড ইয়েট তা সত্ত্বেও দে আর স্টিল রিমেম্বার্ড, তাই বলে কিন্তু ইয়েটকে তোমরা লিখে দেবে না, এখানে কমা দেওয়া মানেই হচ্ছে এটা মানে হচ্ছে বুঝে যাওয়া, যদি তুমি ইয়েট দাও তবে এটা সুপারফ্লসের মতো কিন্তু কাজ হয়ে যাবে। দে আর স্টিল রিমেম্বার্ড, তাদেরকে এখনো পর্যন্ত মনে করা হয়। কিভাবে মনে করা হয়, উইথ গ্রেট রেফারেন্স, মানে রেফারেন্স মানে হচ্ছে শ্রদ্ধা, মানে গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে মনে করা হয়। কেন মনে করা হয়, ফর দেয়ার গ্রেট ডিডস, তাদের কিসের জন্য, হচ্ছে মহৎ কর্মের জন্য। ডিডস এখানে প্লুরাল, একটা তো কাজ করেনি তারা মহৎ, একাধিক কাজ করেছে, তাই এখানে ডিড না হয়ে ডিডস হয়েছে। এবার এটা বইটাও দেখে নাও, দ্য গ্রেট মেন লাইক জেসাস ক্রাইস্ট, শঙ্করাচার্য, বিবেকানন্দ ডাইড ইয়াং। এখানে ডাইড ইয়াং লেখো অথবা ডাইড অ্যাট দ্য ইয়াং এজ লেখো, দুটোই কিন্তু সেম জিনিস। বাট দে আর স্টিল রিমেম্বার্ড উইথ দ্য গ্রেট রেফারেন্স অন অ্যাকাউন্ট মানে কি, কারণে, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে কারণে, এটা হচ্ছে কম্পাউন্ড হচ্ছে প্রিপোজিশন হিসাবে কাজ করে, দেয়ার নোবেল ডিডস। আশা করি বুঝতে পারলে তোমরা, যে বড় সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে অ্যানালাইজ করা কোনো ফ্যাক্টই নয়, শুধুমাত্র নিজের উপরে কনফিডেন্স রাখো, আর হচ্ছে এটা ভাবো যে আমি পারবো আর আমি করব, যত বড়ই সেন্টেন্স হোক, কিন্তু তার আগে একটুখানি ব্রেক করাটা শিখে যাও। আর ব্রেক করা তোমরা যে কোনো জনা পারবে, করতে থাকো প্র্যাকটিস সুন্দর করে প্রত্যেকে।